আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে যুক্ত হয়েছি তোমাদের জিএসটির ম্যানেজমেন্টের স্পেশাল সাজেশন ক্লাসটি নিয়ে, তোমাদের প্রিয় স্নেহা আপু। পুরো ক্লাসটি জুড়ে থাকবো তোমাদের সাথে আমি। অ্যান্ড মাত্রই যুক্ত হলাম, এই জন্য ক্লাসটি একটু শেয়ার করে দাও। ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে করে সকলে যুক্ত হতে পারে। ওকে, মাইশা তারান্নুম সবার আগে চলে আসছে। ওকে, অ্যান্ড আমি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানায় দেবা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানায় দাও। আমরা সবাই যুক্ত হলেই আজকে শুরু করব। আর আমাদের যেহেতু আজকে জিএসটির জন্য আমাদের কিন্তু পাবলিকিয়ান হওয়ার জন্য এটাই লাস্ট সুযোগ, তাই না? আমাদের ঢাবি রাবি ছবি অনেক পরীক্ষা হয়ে গেছে। গুচ্ছ, আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যে যারা তোমার অন্যান্য ভার্সিটিতে ভালো প্লেস করতে পারে না, কিন্তু গুচ্ছতে তাদের মন মতো একটা সিট কিন্তু তারা দখল করে নেয়। সো সেই ধারাবাহিকতায় যেন তোমরাও পারো একটা কামব্যাক দিতে। গুচ্ছের কামব্যাক দেওয়া কিন্তু খুবই সহজ। কেন সহজ? যাদের কমার্সের সাবজেক্টগুলোতে ভালো দখল আছে। গুচ্ছের পরীক্ষা কত মার্কের হয় বলো তো? 100টা মার্ক থাকে, টোটাল মার্ক 100, তাই না? আচ্ছা, অ্যাকাউন্টিংয়ে 35টা কোশ্চেন। খুবই সহজ একটা বিষয়, তোমাদেরকে বোঝাই যে কেন গুচ্ছতে সহজেই চান্স পাওয়া যায়। যাদের বিশেষ করে বাংলা এবং ইংরেজিতে একটু সমস্যা আছে, তারা গুচ্ছতে অনেক সুন্দর করে ভালো একটা প্লেস করতে পারে। আমার গ্রুপ সাবজেক্টেই 70 মার্ক, গ্রুপ সাবজেক্টেই 70 মার্ক। তাহলে বাকি মার্ক কত? বাকি মার্ক কোথায়? এই যে বাংলাতে আমার মার্ক কত? 15। আর ইংরেজিতে আমার মার্ক কত? ইংরেজিতে 15। তাহলে এই হচ্ছে আমার 30 মার্ক, আর এই হচ্ছে আমার 70 মার্ক। তার মানে একটা বড় মার্ক। যাদের মনে করো এইখানটাই সমস্যা, আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের সমস্যা কি? এই যে সমস্যাটা হচ্ছে ইংরেজি, তাই না? সো এইখানে যাদের সমস্যা, তুমি এইটা না হইলেও তুমি যদি এই দুইটাতে খুব ভালো দখল রাখতে পারো, এটাতে একটু একটু পারো, এটাতে একটু একটু পারো, তুমি কিন্তু এই জায়গাটা হিউজ। সো যাদের কমার্সের যে সাবজেক্টগুলা, অ্যাকাউন্টিং এবং এই ম্যানেজমেন্টে কিন্তু এই যে 4টা সাবজেক্টের মধ্যে সব থেকে নাম্বার তোলা সহজ বা নাম্বার তোলার জায়গাই হচ্ছে ম্যানেজমেন্ট। এখানে 35-এ 34-35 পর্যন্ত পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব জানতে পুরো ক্লাস জুড়ে থাকতে হবে। প্রত্যেকটা ক্লাসের মাঝে মাঝে থাকবে হ্যাকস, টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, আমি একটু দেখি আমার ক্যাপশনের এই অবস্থা কেন, ক্যাপশনটা এরকম কেন? ক্যাপশনটা মেবি দেওয়ার সময় ভুল করেছে। আমি একটু করে ফেলি। আমাদের ক্লাসটি আজকে স্বাভাবিকভাবে স্বাভাবিক রুমে হচ্ছে না, সো সেই কারণে আমাকে একটু মনে হয় বেশি ফর্সা দেখাচ্ছে। আমি কিন্তু এত বেশি ওয়াও, ঠিক হয়ে গেছে। সো একটু শেয়ার করে দেই। ওকে, একটু শেয়ার করে দেই যাতে করে সবাই চলে আসে ক্লাসে। তোমরা কি শেয়ার করেছো? আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে মিশন এফবিএস 1.0, সেখানে শেয়ার করেছো? দেখো, অনেকে বলেছে এক যুগ পরে স্নেহা ম্যামের ক্লাস। এক যুগ পরে কেন ক্লাস জানো? কারণ দরকার। তোমরা এখন যুদ্ধে মানে যুদ্ধরত অবস্থায় আছো, অ্যান্ড তোমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ করানোর জন্য বা তোমাদেরকে যেন বাঁচাইতে পারি, সেই জন্য তো আমাকেও ময়দানে হাজির হতে হবে, তাই না? সো তোমাদেরকে যেন সেফ রাখতে পারি। ওকে, আমি একটু শেয়ার করে দিই আমাদের গ্রুপে যাতে করে সবাই চলে আসে। ঠিক আছে, এই যে আমাদের মিশন এফবিএস 1.0 আমাদের, আর এই ক্লাসটা হচ্ছে ফ্রিতে হচ্ছে, এই জন্য সবার টাইমলাইনে শেয়ার করে দিতে পারো। এই যে ম্যানেজমেন্ট সম্পর্কিত, আমি মেইনলি ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের আজকে সাজেশন রিলেটেড কথাবার্তা বলবো, বাট আমারটা ফুল ম্যানেজমেন্টটাকেই কভার করবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানে
সাজেশন বা স্ট্র্যাটেজি তো সব একই, পড়াশোনা একটু ভিন্ন ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে, তাই না? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনিকা। মাইশা তারনম বলেছে অল ক্লিয়ার। আর কি জানি তোমার নাম, সাগর রয় একটা ইমোজি দিয়েছো। এই ইমোজিটাকে তো আমরা মানে কি বলবো, বাঙালিরা সেন্টি ইমোজি হিসেবে চিহ্নিত করে, তো এই ইমোজিটা তো দেওয়া যাবে না, সুন্দর ইমোজি দিতে হবে। অলরাইট, তো শেয়ার করে দিয়েছি। অ্যান্ড তোমরাও আজকে তোমাদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে দিতে পারো, কারণ যাদের টার্গেট গুচ্ছ এবং কোয়ালিটি কন্টেন্ট খুঁজে পাচ্ছে না কিভাবে পড়বে, কারণ আমার প্রস্তুতি তো ঢাবির জন্য ছিল, আমি ঢাবিতে চান্স পাই নাই। আমার প্রস্তুতি তো রাবির জন্য ছিল, আমি রাজশাহীতেও ভালো প্লেস করতে পারি নাই। আমার প্রস্তুতি তো চট্টগ্রামের জন্য ছিল, সেখানেও আমি ভালো প্লেস করতে পারি নাই। আমার প্রস্তুতি কুমিল্লাতে আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনও রেজাল্ট পাইনি। সো এই যে ব্যাপারগুলা, এইগুলোর মধ্যে যারা আছো, যে এতদিন তো প্রস্তুতি নিয়েছিলাম, এখন কি আবার নতুন করে গুচ্ছের জন্য পড়তে হবে? একদমই না বাবা। এই তুমি যা যা পড়ে এসেছো সেইখান থেকে কিভাবে তুমি গুচ্ছের প্রস্তুতি নিতে পারবা ইজিলি, সেই সমস্ত কথাই আজকে বলবো। অলরাইট, প্রথমত আমি তোমাদেরকে গুচ্ছের যে 100 মার্ক, সেই 100 মার্ক তোমাদেরকে ইন্ট্রোডিউস করা দিলাম, যে অ্যাকাউন্টিংয়ে 35, ম্যানেজমেন্টে 35, বাংলায় 15 আর ইংরেজিতে 15। এই যে আমার 30 মার্ক আর এই যে 70 মার্ক, তো এই জায়গাটাই সব থেকে বেশি মার্ক আমরা তুলতে পারি। সো এই যে ম্যানেজমেন্টকে যেন আমরা 35-এ 35 পাইতে পারি, তেমন কিছু ট্রিক্স বলে দিব, তেমন কিছু হ্যাকস বলে দিব। ঢাবির জন্য যেরকম ঢাবি খুব একটা সাল তারিখ থেকে প্রশ্ন করে না, গুচ্ছ একটু উইয়ার্ড, গুচ্ছ একটু সাল তারিখ থেকে প্রশ্ন করতে পছন্দ করে। যেমন সে প্রশ্ন করে বসতে পারে যে মেধা দিবস কবে, ঠিক আছে? তারপরে অনেক ধরনের, মানে তোমার সাল এবং তারিখ থেকে প্রশ্ন আসবে। সো কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি দেখাচ্ছি। ওকে, সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ওকে, আচ্ছা, শুরুতেই আমি প্রথম অধ্যায় থেকে কিছু এমসিকিউ, সিলেক্টেড কিছু এমসিকিউ এনেছি। সবগুলো চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ আছে। তোমরা যারা দেখো ঢাবির জন্য প্রস্তুতি নিয়েছো, যারা রাবির জন্য প্রস্তুতি নিয়েছো, যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যানেজমেন্টের প্রস্তুতি নিয়েছো, তাদেরকে আমি বলবো ম্যানেজমেন্টের প্রস্তুতি গুচ্ছের জন্য আলাদা করে নেওয়ার কিছু নেই, শুধু একটু সাল তারিখগুলো বেশি করে পড়তে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, সাল তারিখ একটু পড়লেই হয়ে যাবে। অলরাইট, সো প্রথম প্রশ্ন, আর যে যে প্রশ্নগুলো আমি এনেছি তোমরা দেখো যে যারা তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলা, সেখান থেকে এখানে বেশ কিছু তোমরা কয়টা পারো সেটা দেখো। এখানে অ্যারাউন্ড 80 মতো কোশ্চেন আছে। তুমি এখানে 80টার মধ্যে কয়টা কোশ্চেন পারো সেটা একটু দেখো, দেখার চেষ্টা করো। আর দিন শেষে দেখো যে কয়টা হয়, কয়টা কারেক্ট হয়, তাহলেই বুঝতে পারবা যে আপু যেটা বলছে যে হ্যাঁ গুচ্ছের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিচ্ছু নাই। তবে তুমি যদি তোমার মেইন টার্গেট গুচ্ছ হয়ে থাকে, আমি আরেকটু বলি, যেহেতু তোমার অন্যান্য এই যে ঢাবি রাবি চবি এগুলোতে ভালো কিছু হয়নি, ভালো পজিশন হয়নি, তো এইগুলোতে যদি ভালো পজিশন না হয়, আমার পাবলিকিয়ান হওয়ার আর একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে জিএসটি। তো এইটাকে যদি আমি এখন ঢেলে সাজাতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, বিগত 5 বছরের গুচ্ছের প্রশ্ন আছে না, 5 বছরের জিএসটি কোশ্চেন আমি সব সলভ করে ফেলবো। 100টা করে কোশ্চেন থাকবে, রাইট? 100টা করে কোশ্চেন থাকবে, বিগত 5 বছরের যতগুলো প্রশ্ন আছে 100টা করে 500টা কোশ্চেন তুমি সলভ করে যাবা। এখান থেকে মিনিমাম তুমি কয়টা কমন পাবা জানো? মিনিমাম ওই ধাঁচেরই কমন পাবা। অপশানগুলো অ্যানালাইসিস করতে পারলে তোর কথাই নাই, ঠিক আছে? একদম পুরোপুরি আমার মনে হয় এখান থেকে 50 to 60% হুবহু তো দিবে না, বাট ওই যে অপশানস, তারপরে একটু ঘোরা পেঁচায় দিবে, কখনো নয় যুক্ত করে দিবে, হ্যাঁ একটু স্ট্র্যাটেজি, কিন্তু পড়াশোনা সবই একই। কেমন আছেন আপু? স্নেহা কাবির, ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব, এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াই। তোমরা সবাই কেমন আছো? অলরাইট,
অ্যান্ড তোমরা মাত্রই কি যুক্ত হলো আমার সাথে? তোমাদের কি জিএসটি ম্যানেজমেন্ট সাজেশন প্রয়োজন নাই? মানে পার্টিসিপেন্টটা তো কম কেন? মানে শেয়ার না করলে আমি কিভাবে বলবো যে তোমরা কিভাবে জিএসটি ক্র্যাক করতে পারো? দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি। আমার একটা ফ্রেন্ডের কি বলে 3.88 ছিল এসএসসিতে। ভালো করে একটা কাহিনী শুনো। তারপরে এইচএসসিতে ও জাস্ট কোনো রকম 3.50 পাইছে। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনে অনেক সময় ফর্ম তোলারও তোমার ক্রাইটেরিয়া হয় না। এই যে 6 এই যে টোটাল 7 তো আছে, সে পারছিল মেবি, সে তার ঢাবিতে হয় নাই, ঢাবিতে ফেল করছে। মানে ফেল বলতে এমন ফেল কি বলবো, ইংলিশে মাইনাস মার্কিং আসছে, মানে ঢাবি ওর কাছে আরও নাম্বার পাইতো উল্টা। তারপরে ছবিতে দিছিল, ছবি ওকে রিজেক্ট করছে। আমি কিন্তু বাস্তব কথা বলতেছি, ঠিক আছে? তারপরে কি বলে রাজশাহীতে ওর পজিশন আসছিল এই যে 1158 পজিশন, ঠিক আছে? সো এই যে এই ধরনের এই তখনও জিএসটিতে কামব্যাক দিছে, জিএসটিতে ওর পজিশন আসছে 9th, ও জিএসটিতে 9ম হয়েছে। এখন ও খুলনা ইউনিভার্সিটির লতে পড়ে, খুলনা ইউনিভার্সিটির লতে পড়ে। অ্যান্ড ভালো কথা, তোমাদের স্নেহা আপুরও কিন্তু খুলনা ইউনিভার্সিটির ল এসেছিল, কারণ তোমাদের স্নেহা আপুর জিএসটির পজিশন ছিল কত বলো তো? আমার 318 পজিশন ছিল। সো আমি আমার তখন 22টা ইউনিভার্সিটি ছিল গুচ্ছের মধ্যে, 22টা ইউনিভার্সিটির মধ্যে সবগুলো ইউনিভার্সিটিতে আমার পছন্দ মতো সাবজেক্টে আমি পড়তে পারতাম। তো গুচ্ছ সম্পর্কে আমার বেশ কিছু ধারণা আছে, সেই ধারণার জায়গা থেকেই আজকে তোমাদেরকে অনেক কথা বলার চেষ্টা করতেছি। কথাগুলো যদি তোমার টাইমলাইনে রেখে দিতে পারো বা তোমার কোনো ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো, তাহলে তাদের জন্য উপকার, তোমার জন্য উপকার। আচ্ছা আপু, আজকে গ্রিন রোডে অনেক জ্যাম। হ্যাঁ, আমিও জ্যাম ফেস করে এসেছি, পরীক্ষা দিয়ে জ্যাম ফেস করে এসেছি। কিন্তু তোমার ক্লাসে আসতে কি জ্যাম ঠেলে ঠেলে আসছো নাকি? এটা তুমি বুঝলাম না। তুমি যে এখানে জ্যামের অভিযোগ করলা, তুমি কি জ্যাম ঠেলে আসছো অনলাইন ক্লাস করতে? জ্যাম, ও মাই গড। ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বোঝাইলাম যে তোমার ডেস্টিনিতে ঢাবি নাই, তোমার ডেস্টিনিতে রাবি নাই, তোমার ডেস্টিনিতে কিছু নাই, কিন্তু তোমার ডেস্টিনিতে যদি গুচ্ছ থাকে তাহলে তোমার পাবলিকিয়ান হওয়ার একটা দরজা কিন্তু খোলা থাকবে এবং তুমি পাবলিকান হতে পারবা। এমন আমি অনেকে দেখেছি, কিন্তু আমার ফ্রেন্ড 9ম হয়েছে, সেটার বাস্তব উদাহরণ দিলাম। বাট কি বলবো, এরকম অনেক উদাহরণ আছে যে অন্য কোনো জায়গায় হয়নি। জিএসটিতে যেহেতু জিএসটি ক্র্যাক করা অনেক সহজ, এই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়ে গেছে। সো সেটাও তোমরা ট্রাই করতে পারো, কারণ ইজি ভাই। তোমরা নিজের প্রতি কনফিডেন্টটা একটু শেষ মুহূর্তে যেটা থাকে না, সেটা হচ্ছে কনফিডেন্স। কারণ অনেকগুলো রিজেকশনের পরে না এই কনফিডেন্সটা থাকে না। সো এই যে রিজেকশন খাওয়ার পরে কনফিডেন্স নিয়ে আসো এবং জ্বলে ওঠো আপন শক্তিতে। শুরু করছি আমাদের গতানুগতিকভাবে যে প্রশ্নগুলো, সবাইকে শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর দেখো এই প্রশ্ন থেকে কয়টা প্রশ্ন মানে তুমি অ্যান্সার করতে পারো। প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি 80টার মতো, সুন্দর করে দেখো যে কয়টা পারো। পারলে তো ভালো, খুবই বেস্ট স্টুডেন্ট হয়ে গেছো, না পারলে দেখে নাও, ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেরোসিন কোন ধরনের শিল্পজাত পণ্য? গুচ্ছের আসা প্রশ্নগুলো নিয়েই আমি অ্যানালাইসিস করে বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। না আমি আপনাকে দেখছি তাই। তুমি আমাকে দেখছো, রাস্তায় দেখছো? আচ্ছা, আমি কি দৌড়াচ্ছিলাম? শাহের, তুমি আমাকে রাস্তায় দেখেছো, আমি দৌড়াচ্ছিলাম। ওকে ওকে, কেরোসিন এটা কোন ধরনের শিল্পজাত পণ্য? কেরোসিন কোন ধরনের শিল্পজাত পণ্য? এটার অ্যান্সার করো। এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। কেন বিশ্লেষণ শিল্প? কারণ কোনো খনিজ তৈল থেকে বিশ্লেষণ করে, মানে খনিজ তৈল থেকে যখন তোমার কেরোসিন, পেট্রোল, অকটেন এই জাতীয় কোনো কিছু আবার উৎপাদন করা হচ্ছে, তখন সেটাকে বলে বিশ্লেষণ শিল্প। তো কেরোসিনটা কোথা থেকে আসতেছে বলো তো? কেরোসিনটা বিভিন্ন খনিজ তৈল থেকে আসতেছে, এই জন্য এটা বিশ্লেষণ শিল্প। বোঝা গেল? ওকে, এফওবি দ্বারা কি বোঝায়? এফওবি এর পূর্ণরূপ কি জানো? এফওবি এর পূর্ণরূপ কি?
এফওবির পূর্ণরূপ কি? আর এফওবি কিসের সাথে সম্পর্কিত? এফওবি কেউ পারবা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মুক্তা, কেমন আছো? ওকে, আমাদের কিছু রেগুলার স্টুডেন্ট ছিল, মুক্তা তার মধ্যে অন্যতম, স্নেহা কাবির তার মধ্যে অন্যতম, শাহের তো ছিলই, মাইশা তারনমও ছিল, আরও কিছু বাচ্চা কাচ্চা ছিল। তারা এখন কোথায়? মেবি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, কিন্তু আমাদের জানাই নাই। এফওবি দ্বারা কি বোঝায়? এফওবি বলো তো। এফওবি হচ্ছে ফ্রি অন বোর্ড। এফওবি কিসের সাথে কানেক্টেড? কেউ জানো এই এফওবি এগুলা কিসের সাথে কানেক্টেড? কেউ বলতে পারবা? ওকে, আজকে আমি হচ্ছে জিএসটির ম্যানেজমেন্ট সাজেশন ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসে আমি শুরুতেই তোমাদেরকে জানিয়েছি জিএসটির প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, কিভাবে ম্যানেজমেন্টের কি আবার নতুন করে পড়তে হবে কিনা জিএসটির জন্য। প্রশ্নের উত্তর হচ্ছে না। হ্যাঁ, এইসব ফান্ডামেন্টাল কথা বলেছি। এখন আমরা কিন্তু এমসিকিউ সলভের দিকে আগাচ্ছি। ওকে, তাহলে এফওবি দ্বারা এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড, যেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ দলিল। মনে থাকবে, এফওবি হচ্ছে ফ্রি অন বোর্ড, যেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটা দলিল। ওকে, দেন কোনটি ব্যবসার বৈশিষ্ট্য নয়? আমরা জানি ব্যবসায়ী হইতে হইলে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। কি কি বলতো? মুনাফা অর্জন করতে হবে, দেশের আইনে বৈধ হইতে হবে, আর অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে হবে, রাইট? তো 3টা কর্মকাণ্ড হইতে হবে। তো কোনটা বৈশিষ্ট্য না? আমরা জানি বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা, বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের বারবার লেনদেন হবে, পৌনঃপুনিকতা থাকবে, মানে বারবার হবে, আইনগত বৈধতা, এই সবগুলোই আমার বৈশিষ্ট্য। চাইছে কি কোনটা বৈশিষ্ট্য না? ব্যবসায়ের সাথে দানের কোনো সম্পর্ক নেই। আমি বিজনেস করব, ঠিক আছে, এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতার জায়গা থাকতে পারে, বাট দানশীলতার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? ওকে, শিয়া কুলসুমা, ওয়ালাইকুম আসসালাম, দেরি কেন করেছো? কমার্স, কমার্স শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? কমার্স শব্দটি এসেছিল এই যে কমার্স, ঠিক আছে। কমার্স শব্দটি কি ফার্সি নাকি ফরাসি শব্দ থেকে আসছিল? কমার্স শব্দটি কি ফার্সি নাকি ফরাসি শব্দ থেকে আসছিল? কে বলতে পারবে? কমার্স শব্দটি কিন্তু ফার্সি থেকে আসে নাই, ফরাসি থেকে আসছে। সেই জায়গাটা মনে রাখবা, ফার্সি আর ফরাসি কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, ঠিক আছে? ফরাসি, নট ফার্সি, হ্যাঁ, ফরাসি। সো কমার্স, এই যে কমার্স শব্দটি কোন শব্দ থেকে আসছে? ফরাসি শব্দ কমার্স থেকে আসছে। ওকে, নেক্সট যাই। কাঠ থেকে, এটা খুবই সহজ একটা প্রশ্ন, আমার মনে হয় না এখানে যারা আছে তারা প্রত্যেকে এই প্রশ্নটা পারবে আমার মনে হয়। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। কাঠ থেকে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে নিচের কোন উপযোগ সৃষ্টি করা হয়? কাঠ থেকে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে কোন উপযোগ সৃষ্টি করা হয়? আমি কাঠ থেকে কি করতেছি? আসবাবপত্র। কাঠের রূপ পরিবর্তন করে আমি আসবাবপত্র করতেছি, তার মানে কি হচ্ছে? রূপগত পরিবর্তন। ইয়াস, তাহলে এটা রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে। ওকে, নিচের কোনটি ব্যবসায়ের সমীকরণ? ঠিক আছে, এখানে সমীকরণটা মিসিং। নিচের কোনটি ব্যবসায়ের সমীকরণ? সমীকরণ কোনটা? বিজনেস দিয়ে কি কি? এটা তো হবেই না, কমার্সের এটা যায় না। বিজনেসের সমীকরণ হচ্ছে কার কার সমষ্টি? বিজনেসের সমীকরণ হচ্ছে শিল্প, বিজনেসের শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এই তিনটার সমন্বয়ে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এই তিনটার সমন্বয়ে সামিশন আই মানে ইন্ডাস্ট্রি, সামিশন টি ফর ট্রেড অ্যান্ড এটি অক্সিলারিজ ফর ট্রেড, ঠিক আছে, ব্যবসায় সহায়ক সেবা। ওকে, তাহলে বোঝা গেল ব্যবসায়িক সমীকরণ কোনটা। এটা কিন্তু গুচ্ছতে আসে, আমি বিগত কয়েক বছরের প্রশ্নে এটা দেখছি। অ্যান্ড গুচ্ছ ক্র্যাক করার আরেকটা, গুচ্ছে খুব ভালো করার আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে বিগত 5 বছরের 100টা কোশ্চেন করে, টোটাল 500টা কোশ্চেন, তাই না? প্রত্যেক বছরে কয়টা করে কোশ্চেন? 100টা করে কোশ্চেন। সো মানে ধরো তুমি কোশ্চেন সলভ করতে বসলা, ম্যানেজমেন্টের 35টা সলভ করতেছো,
তাহলে বিগত বছরের আবার ম্যানেজমেন্টের 35-এ সলভ করবা, আবার ম্যানেজমেন্টের 35-এ সলভ করবা, এইভাবে করে বিগত 5 বছরের ম্যানেজমেন্টেরই শুধু 35টা কোশ্চেন সলভ করবা। বাংলার করলে বাংলারই শুধু 35টা কোশ্চেন সলভ করে প্রত্যেকটা 15টা করে সলভ করে যাবা। ইংরেজি সলভ করলে বিগত 5 বছরের যত ইংরেজি প্রশ্ন আছে সলভ করবা, মানে ধরো 24-25-এর 15টা ইংরেজি, তারপরে বিগত আরেক বছরের 15টা, এইভাবে করে, মানে ইংলিশ নিয়ে বসলে সব ইংলিশ, বাংলা নিয়ে বসলে বাংলায়, অ্যাকাউন্টিং নিয়ে বসলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট নিয়ে বসলে ম্যানেজমেন্টই, যদি তুমি মক টেস্ট না দাও। ঠিক আছে, ওকে। ট্যারিফ, ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত? ট্যারিফ শব্দ কিসের সাথে সম্পর্কিত? ট্যারিফ কি বলো? ট্যারিফ কিসের জন্য লাগে? ট্যারিফ শুল্ক টুল্ক, হ্যাঁ, ট্যারিফ হচ্ছে আমদানির সাথে সম্পর্কিত। ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত? আমদানির। পারফেক্ট, অনেকে অ্যান্সার করেছে। আনিক সরকার, শিওর, কুলসুমা, পারফেক্ট, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেন কমেন্ট নাই কেন? কতদিন পর আসলাম, কমেন্ট টমেন্ট কোথায়? শেয়ার টেয়ার করেছো তোমাদের? এই তোমরা মানে এমন হিংসুটে কেন? পড়াশোনা নিয়ে হিংসা করলে হয় না, মানে মন খুলে শেয়ার করবা, বুঝছো? মন খুলে তোমার টাইম লাইনে শেয়ার করবা, তোমার বন্ধু বান্ধব চলে আসবে তোমার ক্লাস করতে। আর এটা যেহেতু সবার জন্য উন্মুক্ত, এটা পেইড ক্লাস না, যদিও এটা পেইড গ্রুপের ক্লাস, বাট এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি আমরা, সবাই যেন হেল্প পায়। ওকে, পরের কোশ্চেন। ব্যবসায়ের ক্ষেত্রে প্রমিতকরণ, প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? প্রমিতকরণের মাধ্যমে কি হয়? পণ্যের মানের সীমা নির্ধারণ করা হয়, তাই না? আর পর্যায়িতকরণ হচ্ছে প্রমিতকরণের পরের কাজ, সাজানো হয়, তাই না? মানের ক্রম অনুযায়ী সাজানো হয়। তাহলে প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? মানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? মানগত উপযোগ সৃষ্টি করে। পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশে খুব 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 গুরুত্বপূর্ণ, পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি? আরেকটা বলতে চাই, পণ্যের আকার নির্ধারক পরিবেশ কোনটি? পণ্যের আকার নির্ধারক পরিবেশ কোনটি? এইগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। পণ্যের আকার নির্ধারক পরিবেশ কোনটি বলো তো? এই দুইটা প্রশ্ন অনেক আসে, যে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি আর পণ্যের আকার নির্ধারক পরিবেশ কোনটি। আমার সবসময় মনে রাখবা, আকার নির্ধারণ করতে গেলে কি করতে হয়? আকার নির্ধারণ করতে গেলে টাকা পয়সা লাগে। আকারের সাথে কার সম্পর্ক? টাকা পয়সার সম্পর্ক। আকারের সাথে টাকা পয়সার সম্পর্ক, আর টাকা পয়সার সাথে কার সম্পর্ক? অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, তাহলে পণ্যের আকার নির্ধারক পরিবেশ বলা হয় অর্থনৈতিক পরিবেশকে। ঠিক আছে, আকার নির্ধারক পরিবেশ কাকে বলা হয়? অর্থনৈতিক পরিবেশকে। আর চাহিদা নির্ধারক পরিবেশ কোনটা? তাহলে সামাজিক পরিবেশ। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন মাস্ট বি থাকবে, মিলায়া নিও। ওয়ালাইকুম আসসালাম, গ গ, পারফেক্ট, সবাই অ্যান্সার করতেছে। কে কে দেখি? মেহেদি হাসান, মারুফ, লামিয়া হোসাইন, JSB সুলতানা। ওকে, তাহলে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটা এবং আকার নির্ধারক পরিবেশ কোনটা বোঝা গেল। এবার বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত আছে? খুব বেশি গুরুত্বপূর্ণ। এই পরিবেশ সংরক্ষণের আইন কিন্তু অনেকবার আসে, যে পরিবেশ সংরক্ষণের আইন কত সালের? 1995 সালের। এটা মনে রাখতে হবে, এটা ভোলা যাবে না। আমি বলেছি না, গুচ্ছ একটু সাল তারিখকে প্রাধান্য দেয়, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ সাল তারিখ নিয়ে চলে এসেছি। মানব সম্পদ এবং জনসংখ্যা যথাক্রমে কোন পরিবেশের অন্তর্গত? আচ্ছা, এই দুইটা কোন কোন পরিবেশের অন্তর্গত? প্রথমে হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ হচ্ছে আমরা জানি অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত, তাহলে এই দুইটা এমনি কাটা যাবে। দেখো, আর জনসংখ্যা কি আমার প্রাকৃতিক? জীবনেও প্রাকৃতিক হবে না, তাহলে এটাও কাটা যাবে। তাহলে থাকলো কোনটা? সামাজিক, কারণ জনসংখ্যা সামাজিক পরিবেশ, আর মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। বুঝছো? যারা যখন পারবা না কিভাবে মানে অপশন বাদ দেওয়ার খেলাটাও শিখতে হবে, যে আমি অপশনটা মানে ক্রিটিসাইজ করে বাদ দিতে পারি, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মাঝে মাঝে। হ্যাঁ, ওকে। সুনাম কোন পরিবেশের অন্তর্ভুক্ত? সুনাম কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
সবাই অ্যান্সার করো। মেহেদি হাসান, মারুফ, শিয়া, কুলসুমা, এরাই কি মনোযোগী? বাকি সবাই কোথায়? আর তোমাদের মানুষজন কোথায়? তোমাদের গ্রুপে শেয়ার করেছিলা? অলরাইট, সুনাম কোন পরিবেশের অন্তর্গত? সুনাম, সুনাম কি বলো তো? সুনাম, কারোর সুনাম টুনাম থাকলে কি এই সুনাম, যশ, খ্যাতি এগুলা তোমার অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সবাই ভাবে সুনাম হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত, না, সুনাম, সুনাম হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। নিচের কোন, যেহেতু এটা তোমরা মনে করো পড়ে টরে আসছো, তোমাদেরকে জাস্ট আবার একটু রিমাইন্ডার করে দেওয়া বা একটু রিভিশন দেওয়া বা সাজেশন ক্লাস বলতে বেশ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আবার কথা বলা, আরেকবার মনে করিয়ে দেওয়া, এটাই রাইট, সেটাই করা হচ্ছে। নিচের কোন উপাদানটি ব্যবসায়ের একটি সাংস্কৃতিক উপাদান নয়? মানে কোনটা সাংস্কৃতিক উপাদান না সেটা চাইছে। দেখো, সরকার তো আমার রাজনৈতিক উপাদান, তাহলে এই মিথ বলে না, এই মিথ, এটা একটা মিথ। এই যে কি বলে কি বলে যে পরীক্ষার আগে ডিম খেয়ে যাবা না, পরীক্ষার আগে ডিম খেয়ে গেলে পরীক্ষায় আন্ডা পাবা, এটা একটা মিথ, তাই না? তারপরে হচ্ছে তার এই যে মিথ, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক উপাদান, ঐতিহ্য, ধর্ম, এগুলো সাংস্কৃতিক উপাদান। বোঝাই যাচ্ছে সরকার যেহেতু আমার রাজনৈতিক পরিবেশের উপাদান। সরকার কোন পরিবেশ? সরকার হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। এই জন্যই বোঝাই যাচ্ছে যে এটা সাংস্কৃতিক পরিবেশের উপাদান নয়। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সরকার। ক্লিয়ার? ক্লিয়ার? অলরাইট, সবাই অ্যান্সার করতেছে। এবার আমি এরকমই চাই, এরকম অডিয়েন্স সবাই অ্যান্সার করবে। ওকে, দেন কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উত্তম? এক মালিকানা ব্যবসা হচ্ছে একজন ব্যক্তির মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় আমরা জানি এক মালিকানা ব্যবসার কোনো আইন নেই, কোনো ঝামেলা টামেলা নাই, যখন ইচ্ছা বন্ধ করা যায়। হ্যাঁ, নির্মাণ এটা একটা অনেক বড়সড় ব্যাপার, হাউজিং, হাসপাতাল, এগুলো বড়সড় ব্যাপার। কিন্তু আপনার রেস্টুরেন্ট, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার একটা একক মালিকানায় গঠিত পরিচালিত হতে পারে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? শেয়ারেও হতে পারে, সেটা ভিন্ন কথা। তবে এই বাকি তিনটার সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে এই চারটা অপশনের মধ্যে সব থেকে উত্তম অপশন। এই জন্য আমরা রেস্টুরেন্টকে এখানে বলতে পারি এক মালিকানা ব্যবসায়ের সবচেয়ে উত্তম খাত। ক্লিয়ার? শিয়া কুলসুমার উত্তর হয়েছে, পারফেক্ট। তারপরে সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসায়, এই ভালো কথা, তোমাদের কিন্তু ওই যে ব্যবসায় পরিবেশ থেকে যে কয়েকটা প্রশ্ন বলে আসলাম, ঘুরে ফিরে ওইখান থেকেই প্রশ্ন হয়। ব্যবসায়ের মৌলিক ধারণা যে চ্যাপ্টার থেকে আমি কথা বলে আসলাম, ঘুরে ফিরে ওই জায়গা থেকেই প্রশ্ন আসে। অ্যান্ড এখন এক মালিকানা ব্যবসায়ের যে জায়গা থেকে কথা বলছি, ঘুরে ফিরে এই জায়গা থেকেই প্রশ্ন আসে। সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কোন ধরনের সনদ নিতে হয়? তোমার এক মালিকানা ব্যবসায়ের তো কোনো আইন নাই, কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করতে একটা সনদ নিতে হয়। সেই সনদের নাম কি? তন্ময় আহমেদ, নাহিদ, জেএসবি সুলতানা, মারুফ সবার আগে উত্তর করেছে এরা। সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স বা ব্যবসায়ী লাইসেন্স। যেটাই ব্যবসায়ী লাইসেন্স সেটাই কি? সেটাই ট্রেড লাইসেন্স। ব্যবসায় দেখে আবার ভয় পাইও না, একই কথা। হ্যাঁ, যেটাই তোমাদের স্নেহাপুর আরেকটা নাম আছে হাফিজা, একই, ঠিক আছে? সো যেটাই ট্রেড লাইসেন্স সেটাই ব্যবসায়ী লাইসেন্স। অলরাইট, ওকে। সম্পদ দায় বিবেচনায় কোন ব্যবসায়ী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? সম্পদ এবং দায়ের বিবেচনায় কোন ব্যবসায়টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? ঠিক আছে, সবচেয়ে বেশি উত্তম কোনটা বলতে পারবা? সম্পদ এবং দায়িত্বের বিবেচনায়, দায়ের বিবেচনায় সবচেয়ে ভালো কোনটা? মানে কম দায় কোনটা? ভালো বলতে কি বোঝায়? দায় যেখানে ভালো বলতে কি বোঝায়? দায় যেখানে কম, দায় যেখানে সীমিত, হ্যাঁ সেই দায়টা ভালো, সীমিত দায় ভালো। কেউ কিন্তু বেশি দায় গ্রহণ করতে চায় না, রাইট? সো দায় ভালো বলতে সীমিত দায়কে বোঝায়। সো সীমিত দায় কার? সব থেকে দায়িত্বের বিবেচনায় যে সংগঠন সেটা হচ্ছে কোম্পানি সংগঠন। এই প্রশ্নটা মনে রাখবা, কোম্পানি সংগঠন। সো এই দুইটা থেকে একটা প্রশ্ন থাকে, খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সম্পদ দায় বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বা খারাপ, কারণ সব থেকে বেশি অসীম দায় কার? এক মালিকানা ব্যবসায়ের।
সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং অসীম দায় হচ্ছে এক মালিকানা ব্যবসার, আর সবচেয়ে বেশি ভালো এবং সীমাবদ্ধ বা সীমিত দায় হচ্ছে কোম্পানি সংগঠনের। এই জন্য বলা হয় দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে এক মালিকানা ব্যবসায়, আর সবচেয়ে উত্তম এবং সেফ জোনে কোম্পানি সংগঠন। ক্লিয়ার? ইয়াস মারুফ? ওকে। এক মালিকানা ব্যবসার মালিকের দায় কেমন থাকে মাত্রই বলে দিচ্ছি। এক মালিকানা ব্যবসার মালিকের দায় কেমন থাকে? অসীম থাকে। অসীম মানে কি? আমার বিনিয়োগকৃত টাকার উপরে আমার ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ হবে। আমার 1 লাখ টাকা বিনিয়োগ থাকলে, এটা অনেকবার বুঝেছি, ছোট্ট করে বলে দিই, 1 লাখ টাকা আমি বিনিয়োগ করে একটা ব্যবসায় করেছি, আমার লস হয়েছে 2 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা তো এইখান থেকে গেল, আর বাকি 1 লাখ টাকা আমার কোথা থেকে দিতে হবে? আমার ব্যক্তিগত সম্পদ যখন দায়বদ্ধ হয় সেই দায়বদ্ধটাকে বলে আমার অসীম দায়। হ্যাঁ, মানে বিনিয়োগের ওপরে যে দায়টা। কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? যেখানে মালিক একজন সেখানেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, তাই না? সেটা কোন ব্যবসায়? মালিক একজন থাকে, এক মালিকানা ব্যবসায়ে মালিক একজন থাকে। অলরাইট, ওকে। আর আরেকটা কথা বলে দিই যে গুচ্ছ কেন সবার টার্গেট থাকে, আর কারণ হচ্ছে দেখো অনেকেই কিন্তু ইতোমধ্যে গুচ্ছেদার পরীক্ষা দিবে না, কারণ তারা ঢাবিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে, রাবিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে, তারপরে তাদের মন মতো জায়গায় তারা চান্স পেয়ে সিট, আবার অনেকে থাকে যে হ্যাঁ ঢাবিতে আমি পরীক্ষা দিয়ে সিট পাইছি কিন্তু মন মতো সাবজেক্ট পাই নাই, অনেকে কিন্তু ঢাবি ছেড়ে আবার গুচ্ছে চলে আসে। ঠিক আছে, তো তোমার কিন্তু কম্পিটিটর আছে, তোমার কিন্তু এখন অ্যানালাইসিস করে পড়তে হবে, অ্যান্ড লাস্ট মোমেন্টে থাকে না যেটা, সেটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটাই বুস্ট আপ করতে হবে। দ্যাটস ইট। নাবালক অংশীদারকে তার সাবালকত্ব অর্জনের কত মাসের মধ্যে কারবারে থাকবে কি থাকবে না সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়? 6 মাস বা 180 দিন। এই দুইটা কথা মনে রাখবা যে নাবালককে তো আমরা স্বাভাবিকভাবে অংশীদার করতে পারি না, তবে যদি তার বাবা বা তার কারোর অনুপস্থিতিতে তাকে বিশেষ সুবিধা বা মুনাফা প্রদানের সুবিধার্থে যদি কারবারের অংশীদার করা হয়, তখন নাবালক হচ্ছে সীমাবদ্ধ অংশীদার হিসেবে ব্যবসায়ে থাকে। কিন্তু নাবালক তো সারা জীবন এই বিশেষ সুবিধা গ্রহণ করবে না, সে তো কখনো না কখনো নাবালক থেকে সাবালক হবে। এই যে নাবালকের সাবালকত্ব প্রাপ্তির পরে, মানে সাবালকত্ব বলতে 18 বছর হওয়াকে বোঝাচ্ছি বাংলাদেশের আইনে, সো 18 বছর হওয়ার পরে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে ব্যবসায়ে থাকবে কি থাকবে না। এটা জানানোর জন্য সে সাবালকত্ব প্রাপ্তির কতদিন পর্যন্ত সময় পাবে? 6 মাস বা 180 দিন। ক্লিয়ার? 1932 সালের অংশীদারি আইনের কততম ধারায় বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? এইটা একটু শিখাই দেই, এটা অনেকবার শিখাইছি তোমাদের। 1932 সালের 39 নম্বর ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, শুধু বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে। 1932 সালের 39 নম্বর ধারায় বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন এর আন্ডারে কয়টা ধারা আছে? 5টা ধারা আছে। 5টা ধারা কি কি? 40 ধারা, 41 ধারা, 42 ধারা, 43 ধারা আর 44 ধারা। তো এই যে আমাদের 1932 সালের অংশীদারি আইনের কত নম্বর ধারায় বিলোপ সাধন সম্পর্কে কথা বলা আছে? জেনারেল কত নম্বর ধারায়? শুধু যদি বলে কত নম্বর ধারায় বিলোপ সাধনের কথা বলা আছে, তখন তোমাকে বলতে হবে 39 নম্বর ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। ঠিক আছে, 39 নম্বর ধারায় বিলোপ সাধন, শুধু বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। এখন এর আন্ডারে যে 5টা ধারা আছে সেই ধারাগুলো হচ্ছে স বা বিশেষ, সবা বিশেষ, বি আ। ঠিক আছে, স দিয়ে কি হবে? সকলে একমত হয়ে বিলোপ সাধন 40 ধারা, বা দিয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন 41 ধারা, বিশেষ দ্বারা বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন 42 ধারা, বি দ্বারা বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন 43 ধারা, আদি আদালতের মাধ্যমে বিলোপ সাধন 44 ধারা। সো আমাদের এখানে প্রশ্নে কি চেয়েছে? বাধ্যতামূলক বিলোপ সাধন, তার মানে এই যে বা আমরা পেয়েছি, বা বাধ্যতামূলক বিলোপ সাধন হচ্ছে 41 নাম্বার ধারা। ঠিক আছে, খুবই সহজ না? তবে এই জেনারেলটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 নাম্বার ধারায়। ক্লিয়ার? ওকে।
অংশীদারি ব্যবসায়ে মূলধন সরবরাহ করে, অংশীদারি ব্যবসায়ে মূলধন সরবরাহ করে, ওকে, মূলধন দিচ্ছে, লাভ লোকসানে অংশীদারও হচ্ছে, ওকে ভালো কথা, কিন্তু ব্যবসায়ে সে অংশগ্রহণ করে না, মানে সে লাভ লোকসানও নিচ্ছে, ব্যবসায়ে মূলধনও বিনিয়োগ করতেছে, কিন্তু কি করতেছে না, ব্যবসায় পরিচালনায় সে অংশগ্রহণ করতেছে না। এটা কোন অংশীদার? এটা হচ্ছে সুপ্ত অংশীদার, ঘুমন্ত অংশীদার। সুপ্ত অংশীদারের আরেকটা নাম কি? ঘুমন্ত অংশীদার। আর নামমাত্র অংশীদার হচ্ছে যে তার নাম বা সুনাম ব্যবহারের অনুমতি দেয়। তারপরে আপাত দৃষ্টিদার অংশীদার মানে কি, যে হচ্ছে ব্যবসায় থেকে চলে যায়, অবসর গ্রহণ করার পরেও তার যে বিনিয়োগের টাকাটা সেটা ঋণ হিসেবে ব্যবসায় রেখে যায়, সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। আর প্রতিবন্ধ অংশীদার যে হচ্ছে জানে যে হ্যাঁ তার নাম ব্যবহার করতেছে বা তাকে ইউজ করতেছে, তারপরে সে মৌনতা অবলম্বন করে বা চুপ করে থাকে, সে হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। ক্লিয়ার? পারফেক্ট, তোমরা দেখি সবই পারো। সীমিত ও সাধারণ অংশীদার, দেখো এটা বলো তো, এটা বলো। সীমিত ও সাধারণ অংশীদারের আইন কত? আমরা সবাই জানি যে সাধারণ অংশীদার আইন 1932 সালের। হ্যাঁ, তো দেখো তোমরা যদি একটু স্ট্র্যাটেজি জানো, 2 নম্বরটা হচ্ছে সাধারণ অংশীদার। এখানে 1932 নেই, এখানে 1932 নেই, এখানেও 1932 নাই। তো এই অপশনটা ওরা অনেক সহজ করে ফেলেছে, কিন্তু তোমাকে জানতে হবে সাধারণ অংশীদারি ব্যবসার আইন 1932 সালের, আর সীমিত অংশীদারি আইন হচ্ছে 1907 সালের। মনে থাকবে, সীমিত অংশীদারি ব্যবসার আইন হচ্ছে 1907 সালের, আর সাধারণ অংশীদারি ব্যবসার আইন হচ্ছে 1932 সালের। ক্লিয়ার? ওকে, মনে থাকবে তো? অংশীদারি আইনের কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে? অংশীদারি ব্যবসার কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে জানো? এখান থেকে 2টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে নিবন্ধনের কথা কত তারিখে বলা আছে, আর নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে কত বলা আছে। নাহিদ কি নেহাল উত্তর করছে, মাধব উত্তর করছে, পারফেক্ট। আর কেউ নাই, এই 2জনই কি পড়াশোনা করে, বাকিরা কি ঘুমায়? ওকে, অংশীদারি আইনের কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে? 58 1 ধারায় নিবন্ধন সম্পর্কে বলা আছে। আর এই যে 69 ধারায় কি বলা আছে? নিবন্ধন না করার পরিণাম। নিবন্ধন, যদি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা তো ঐচ্ছিক, তাই না? অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা কেমন? নিবন্ধন করা কিন্তু ঐচ্ছিক, তো এটা বাধ্যতামূলক না। সো না করার পরিণাম সম্পর্কে, যে কারোর বিরুদ্ধে 100 টাকার বেশি আমি কি করতে পারবো না, মামলা করতে পারবো না। সো এই যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করাটা বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। আর অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে 58 1 ধারায়, আর নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা আছে 69 ধারায়। ঠিক আছে, মনে থাকবে, এটা মনে রাখতে হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মানে একটা এমসিকিউ থেকে কিন্তু 2টা করে সলভ হইতেছে। ওকে, আর যা যা প্রশ্ন নিয়ে আসছি পুরো চ্যাপ্টার তোমার রিভিশন হতে বাধ্য, ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারগুলো আনছি, বাদ যাবে না একটি শিশুও। নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়? আমি অলরেডি বলেছি যে নাবালককে আমরা সাধারণ অংশীদার হিসেবে গ্রহণ করতে পারি না। সাধারণ অংশীদার বলতে যাদের দায়টা অসীম, নাবালকের দায় হচ্ছে সীমাবদ্ধ রেখে তাকে বিশেষ সুবিধা প্রদান করার জন্য আমরা তাকে অংশীদার করতে পারি। তাহলে দায়টা কি রাখি? সীমাবদ্ধ বা সীমিত। পারফেক্ট। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সীমাবদ্ধ। নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? আমি একটু আগে লিখেছি নিবন্ধনটা বাধ্যতামূলক না। নিবন্ধন বাধ্যতামূলক সমবায়ের, নিবন্ধন বাধ্যতামূলক পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা ঐচ্ছিক, বাধ্যতামূলক না। চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, কিন্তু এটা না করার পরিণাম সম্পর্কে বলা আছে কিন্তু 69 নম্বর ধারায়। বারবার বলছি 69 নম্বর ধারা, 69 নম্বর ধারা। নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে বলা আছে 69 ধারা। জিএসটিকে যদি কেউ ক্র্যাক করতে চায়, আরেকবার বলি, জিএসটি যদি তোমার মেইন টার্গেট হয়, জিএসটি যদি তুমি ক্র্যাক করতে চাও, তোমার দ্বারা এখানে ভালো পজিশন করা সম্ভব। এটা স্ট্র্যাটেজিক্যালভাবে
সবথেকে সত্যি কথা একটা বলে দিচ্ছি যে এই জায়গাটাই মানুষ কম টার্গেট করবে, কারণ অলরেডি অনেক জায়গার পরীক্ষা শেষ। সো এখানে তুমি চাইলে টপ 10 কেন, তুমি টপ 3ও হতে পারবা। শুধু তুমি কি করবা, এই শেষ সময়টা বিগত 5 বছরের 500টা কোশ্চেন দফা রফা করে ফেলবা। প্রত্যেকটাই 100টা করে কোশ্চেন থাকে। অ্যাকাউন্টিং 35, আবার বলছি অ্যাকাউন্টিং 35, ম্যানেজমেন্ট 35, 70টা প্রশ্ন। ম্যানেজমেন্টের 35-এর মধ্যে 35 না হলেও 33-34 পাওয়া সম্ভব। সাল তারিখ থাকে, এই জন্য ওই 1-2 মার্ক পাওয়া সম্ভব না। তারপরেও কিভাবে পাইতে পারো সেটা আমি বলতেছি, কিছু সাল তারিখ আমি তো দিয়েও দিব। এই যে আজকে যে এমসিকিউগুলো এখানে আনছি আমি 80টার মতো, এই 80টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা সলভ করলে অনেকগুলো সলভ হয়ে যাচ্ছে। তাই জিএসটি যদি কারোর টার্গেট থেকে থাকে এবং সে বিজনেস স্টাডিজের স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে তোমার টাইমলাইনে শেয়ার করে দিতে হবে এই মানে ম্যানেজমেন্টের এই 80টা প্রশ্ন। প্রথম পত্রের ওপরে এটা, দ্বিতীয় পত্রের ওপরেও তোমাদের ক্লাস আসবে, ক্লাস দেওয়া হবে। তো প্রথম পত্রের ওপরে এই ক্লাসটি আমি বলতেছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি বলতেছি, ঠিক আছে? ওকে, দেন কোনটি কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু না? স্মারকলিপির ধারা কয়টি? 6টি, তাই না? 6টা ধারা মনে রাখবা। 6টা ধারা কি কি, ঠিক আছে? তো আমরা জানি স্মারকলিপির ধারা হচ্ছে নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, মূলধন ধারা, সম্মতি ধারা, তাই না? কোনটা না? সেটা হচ্ছে ব্যবস্থাপনা ধারা না। স্মারকলিপির বিষয়বস্তু না কোনটা? ব্যবসায় বস্তু ধারাটা স্মারকলিপির বিষয়বস্তু না। পাবলিক লিমিটেড কোম্পানির গঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক দরকার হয়? এটা কিন্তু পাবলিক লিমিটেড বলছে। পাবলিক লিমিটেড হচ্ছে 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। যদি এখানে প্রাইভেট লিমিটেড বলতো, প্রাইভেট লিমিটেড বললে 2 থেকে 50 জন, ঠিক আছে? প্রাইভেট লিমিটেডের জন্য 2 থেকে 50 জন, আর পাবলিক লিমিটেড হচ্ছে সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। মানে যতটা তাদের শেয়ার ততটা তারা কি করতে পারে, প্রবর্তক রাখতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির গঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক রাখতে হবে তাহলে? পারফেক্ট, 7 জন। ব্লু চিপ কথাটি কোথায় ব্যবহৃত হয়? ব্লু চিপ এটা কোথায় ব্যবহৃত হয়? ইয়াস, এটা কর্মী সংস্থানেও হয় না, এটা টেলিকনফারেন্সে হয় না, ঋণপত্রে হয় না, এটা শেয়ার বাজারে হয়। ব্লু চিপ কথাটি কোথায় ব্যবহৃত হয়? শেয়ার বাজারে। ব্লু চিপ কথাটি কোথায় ব্যবহৃত হয়? শেয়ার বাজারে, ঠিক আছে? ব্লু চিপ কথাটি কোথায় ব্যবহৃত হয়? শেয়ার বাজারে। এটা মনে রাখবা, ব্লু চিপের এই কথাটা কিন্তু ঘুরে ফিরে বেড়ায় কোথায়? শেয়ার বাজারে কিন্তু ঘুরে ফিরে বেড়ায়। কোন দলিলকে কোম্পানির সংবিধান বলে? কোম্পানির সংবিধান কাকে বলে? আমরা জানি কোম্পানির সংবিধান বলে স্মারকলিপিকে। এই স্মারকলিপির ভাই 3টা নাম আছে। স্মারকলিপির নিজে একটা, আরেকটা, আর 2টা নাম আছে। স্মারকলিপির নাম কয়টা? স্মারকলিপির নাম হচ্ছে 3টা। একটা হচ্ছে পরিমেল বন্ধ, ঠিক আছে? পরিমেল বন্ধ, পরিমেল বন্ধ। তারপরে হচ্ছে সংঘ স্মারক, সংঘ স্মারক, সংঘ স্মারক, আর একটা হচ্ছে স্মারকলিপি। তাহলে স্মারকলিপিকে কি বলা হয়? স্মারকলিপিকে সংবিধান বলা হয়। কোম্পানির সংবিধান বলা হয় স্মারকলিপিকে, কিন্তু স্মারকলিপির নাম আরো যে 2টা আছে, সেই 2টার নাম তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে পরিমেল বন্ধ আর সংঘ স্মারক। এই যে, ঠিক আছে, সংঘ স্মারক। ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চারা? বুঝতেছো? কম্প্যাক্ট ক্লাস হচ্ছে? ক্লাসটা ভালো লাগছে কিনা? ভালো লাগছে কিনা বলো। কোন শেয়ার হোল্ডারের ভোট প্রদানের অধিকার নেই? কার ভোট প্রদান করার অধিকার নাই? কার কে ভোট দিতে পারে না? সাধারণ শেয়ার, ওদের ঝুঁকিও নিতে হয়, সব কিছুই করতে হয়, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে হয়, মূলধন বিনিয়োগ করতে হয়। বেচারারা খুবই দুঃখ কষ্টে আছে, ওদের ভোট অধিকার আছে। কাদের ভোট অধিকার নাই? অগ্রাধিকার শেয়ার। কেন এদের ভোটের অধিকার দেয়নি? কারণ যখন মূলধন তোমার মূলধনের যে ব্যবসায় যদি মনে করো হয়ে গেছে, ব্যবসা একদম ভেঙে চুরে গেছে, বা ব্যবসার মানে তোমার বিলোপ সাধনপূর্ণ অবস্থায়, কাদের মূলধন সবার আগে দিতে হয়? অগ্রাধিকার শেয়ারদের।
এই জন্যই এদের ভোটের অধিকার দেওয়া হয় না। ঠিক আছে, কোন শেয়ার হোল্ডারের ভোট প্রদানের অধিকার নেই? অগ্রাধিকার শেয়ার। কোম্পানি গঠন প্রণালীর তৃতীয় পর্যায় কোনটা? কোম্পানি গঠন প্রণালীর 4টা পর্যায় আছে। গঠন প্রণালীর কয়টা পর্যায় আছে? 4টা পর্যায়। প্রথম পর্যায় কি? প্রথম পর্যায় এই 4টা পর্যায়ে তোমাকে জানতে হবে। তৃতীয় নম্বর পর্যায়ে দেখছো কি পরিমাণে ঘাটতারা প্রশ্ন করে। এমন প্রশ্ন কিন্তু কোনো জায়গায় করে না, কিন্তু গুচ্ছ এই ধরনের প্রশ্ন করে যে কোম্পানি গঠন প্রণালীর তৃতীয় পর্যায় কোনটা? 4টা যে পর্যায় আছে, প্রথমটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। প্রথমটা হচ্ছে কি? উদ্যোগ গ্রহণ পর্যায়। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে দলিল পত্র প্রণয়ন পর্যায়। দলিল প্রণয়ন পর্যায়, ঠিক আছে, দলিল প্রণয়ন পর্যায়। তৃতীয় হচ্ছে আমার নিবন্ধনপত্র সংগ্রহ। নিবন্ধনপত্র সংগ্রহ। নিবন্ধনপত্র সংগ্রহ। আর 4 নম্বরটা হচ্ছে কার্য আরম্ভ পর্যায়। কার্য আরম্ভ পর্যায়। 4 নম্বরটা কি? কার্য আরম্ভ পর্যায়। তো কোম্পানির এই যে গঠনের যে 4টা ধাপ তোমাকে মনে রাখতে হবে, এই হচ্ছে 4টা ধাপ। তো এখানে জানতে চাইছেন তৃতীয় পর্যায় কোনটা। সো গুচ্ছ এরকমই প্রশ্ন করে, কিছু করার নাই, গুচ্ছ পচা, বুঝছো? সো গুচ্ছ একটু তোমাকে আরেকটু যাচাই বাছাই করে দেখতে চাই যে তুমি কেমন স্টুডেন্ট, তুমি কি আসলেই পচা স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট। সো তৃতীয় পর্যায়ে হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ। আশা করি পারছো তোমরা সবাই। এই তো তোমরা সবাই পারো, বাহ মাশাআল্লাহ। নিচের কোন দলিলকে কোম্পানির জন্ম সনদ বলা হয়? এই তোমার জন্ম সনদ মানে কি বলে না, এই নিবন্ধন, তোমার নিবন্ধন পত্র। হ্যাঁ, তো জন্ম সনদ মানে হচ্ছে সবসময় চলে যাবা নিবন্ধন পত্রের কাছে। জন্ম সনদ শোনা মাত্রই কার কাছে যাবা? নিবন্ধন পত্রের কাছে যাবা। ক্লিয়ার? নিচের কোন দলিলকে কোম্পানির জন্ম সনদ বলা হবে? জন্ম সনদ মানেই নিবন্ধন পত্র। ক্লিয়ার? ওকে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? এটা কি বলছে? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। যদি বলতো প্রাইভেট লিমিটেড কোম্পানি তাহলে 2 থেকে 50 সর্বোচ্চ। ওকে, নেক্সট, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। বাংলাদেশে কয়টা শেয়ার বাজার আছে? বাংলাদেশে 2টা শেয়ার বাজার আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। মনে থাকবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। স্লাইডটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই দাগানোযুক্ত স্লাইডটা পেতে হলেও তোমার শেয়ার করতে হবে। তোমার একটাই সত্য, লাইভটা শেয়ার করবা, দাগানোযুক্ত স্লাইডটা পেয়ে যাবে। আমি বলে দিব যে যারা লাইভটা শেয়ার করবে তারা যদি ইনবক্স করে এই দাগানোযুক্ত শেয়ারটা বা এই যে সব নোট করে দিচ্ছি এই শেয়ার এই স্লাইডটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়, আমি আমার অথরিটিকে বলে দিব। সো তোমরা যারা শেয়ার করবা তারা এই স্লাইডটা পেয়ে যাবা, সঠিক উত্তর সম্মিলিত, যা যা লিখতেছি সব সম্মিলিত নোট সহ। শেয়ার ক্রয় করে শেয়ার হোল্ডার কি লাভ করে? যারা শেয়ার কিনে তারা কি লাভ করে? একটা সার্টিফিকেট পায়, রাইট? এই তো শেয়ার সার্টিফিকেট। যারা শেয়ার কিনে তারা কি পায়? একটা সার্টিফিকেট পায়। যারা শেয়ার কিনে তারা একটা কি পায়? একটা সার্টিফিকেট পায়। আঁকায় দিলাম। বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে? এই প্রশ্ন জীবনে ঢাবিতে আসবে না। এই প্রশ্ন আসে কোথায়? এটা জিএসটিতে আসার মতো একটা প্রশ্ন, অ্যান্ড এটা পোটেনশিয়াল প্রশ্ন, খুবই পোটেনশিয়াল প্রশ্ন। এটা জিএসটির জন্য গুরুত্বপূর্ণ। কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে ওটা ঢাবির জন্য গুরুত্বপূর্ণ না, ওটা গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেরকম। বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে? লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কিচ্ছু দেখার দরকার নাই, রুরাল ডেভেলপমেন্ট দেখবা, শেষ। ক্লিয়ার? ব্রিটেনের রসডেলে সমবায় সমিতি 28 জন তাঁতি 28 পাউন্ড পুঁজি নিয়ে শুরু করে। মনে রাখার জন্য খুবই সহজ একটা উপায়, 28 জন তাঁতি 28টা পুঁজি, 28 জন তাঁতি 28 পাউন্ড পুঁজি নিয়ে। হ্যাঁ, একই থাকবে 28। তাহলে ব্রিটেনের রসডেলে কতজন তাঁতি কত পুঁজি নিয়ে এই সমবায় সমিতির ব্যবসায়টা গড়ে তুলে? 28 জন তাঁতি 28 পাউন্ড পুঁজি নিয়ে। পিডিএফটা দেওয়া যাবে, অবশ্যই পিডিএফটা দেওয়া যাবে, তবে তোমার টাইমলাইনে লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে, অ্যান্ড দেন আমি বলে দিব যেন
পিডিএফটা, এই দাগানো পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করা হয়। ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে এই ক্যাপশনেই পেয়ে যাবা, ঠিক আছে? ক্লাস শেষেই ক্যাপশনে দিয়ে দিতে বলবো যদি শেয়ার বেশি দেখি। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তুমি জানো ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা 6 থেকে 12 জন হইতে পারে, তবে সেটা 3 দ্বারা বিভাজ্য। কি বললাম? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হইতে পারে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 6, 9, 12। তার মানে 3টাই হইতে পারে। যে ব্যবস্থাপনা কমিটির সদস্য 6 থেকে 12 এর মধ্যে হতে পারে, তবে একটা শর্ত আছে, 3 দ্বারা বিভাজ্য। ওকে, আমি আছি, আমাকে আমাকে দেখা। রেইনবো, রিয়াস রেইনবো, আমি আছি, নো ওয়ারিস। আমি আছি, ক্যামেরা চলে আসছে, চিন্তার কোনো কারণ নাই। এই 2 জন চলে গেছে। এই ফয়সালকে দেখা গেছে, তোমাকে দেখা গেছে, বুঝছো, ক্যামেরায়। আবার চলে গেছে। আপু রেইনবো, হ্যাঁ ঠিক করা হচ্ছে। অলরাইট। আচ্ছা, সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে সমিতির শেয়ার মূলধনের সর্বোচ্চ কত পার্সেন্ট কিনতে পারে? 20%। বুঝছো, আমরা অনেক বড় লোক হওয়ার কারণে আমাদের ক্যামেরায় অনেক ক্লাস হয়, বুঝছো। এই পাঁচ বাই এক না তো, 1/5। আপু রেইনবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয় নাই, আমি দেখেছি, ঠিক হচ্ছে। 5/1 না, 1/5। ওয়েট, একটু সময় দাও, একটু সময় দাও। রেইনবো দেখো, তোমরা তো আকাশে সবসময় রেইনবো দেখতে পাও না, আজকে আমার ক্লাসে একটু বেশি করে রেইনবো দেখে নাও। হ্যাঁ, রেইনবো দেখা উচিত আছে, বুঝছো। রেইনবো দেখবো না? আকাশে কি সবসময় তারা, চাঁদ এইসব দেখবা? ওকে, হ্যাঁ একটু রেইনবো দেখো। ওয়েট, হ্যালো। আমি আছি, চিন্তার কারণ নাই। আহ, 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 চলে এসেছি, ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। তাহলে সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে একটু রেইনবো দেখলে কি হয়? হ্যাঁ, মাঝে মাঝে একটু রেইনবো দেখতে হয়, কিছু করার নাই। মাঝে মাঝে একটু রেইনবো দেখলে কিছু হয় না, বুঝছো। আপনি কই আপু? এই যে আমি চলে এসেছি। বাচ্চারা এত মিস করে আমাকে, বাহ বাহ। আপু এখন ব্ল্যাক, হ্যাঁ আমি রেইনবো আবার ব্ল্যাক হয়ে গেছি, অনেক কালার্স আমার, বুঝছো, অনেকগুলো কালার। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই সহজ প্রশ্নটাই আমাদের আর ঝিরঝির রেইনবোতে চলে গেল। তাহলে 20%-এর বেশি অনেক টাকা থাকলেও 20%-এর বেশি কিনতে পারবে না, কারণ সমবায়তে কি আমরা সমতার নীতিটা ফলো করি, ঠিক আছে। ইয়া, ক্যামেরার মুড সুইং হয়েছে, ক্যামেরাকে একটা মাইট দিতে হবে, বুঝছো। ক্যামেরার মুড সুইং হইলে ক্যামেরাকে মাইট দিতে হবে।
বিশ্বের সর্বপ্রথম আনুষ্ঠানিক ও সফল সমবায় হিসেবে গণ্য করা হয় কোনটিকে? প্রথম সমবায় সমিতি কোনটা? যেটা হচ্ছে মনে রাখবা রসডেল ইকুইটেবল পাইওনিয়ার সোসাইটি। ঠিক আছে, এই প্রশ্ন জীবনের ঢাবিতে আসবে না, তবে এটা জিএসটিতে আসবে, সেই জন্যই এর নাম জিএসটি। সর্বপ্রথম আনুষ্ঠানিক ও সফল সমবায় সমিতি কোনটা ছিল? মনে রাখবা রসডেল ইকুইটেবল পাইওনিয়ার সোসাইটি। আপুকে অনেক মিস করি, আয় হায়, কেন মিস করো কেন? ক্লাস নিচ্ছি, ক্লাস করো তো। সমবায় সংগঠনের মুনাফা বন্টনে কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা দিতে হয়? মনে রাখবা উন্নয়ন তহবিলে 3% দিতে হয়, সংরক্ষিত তহবিলে 15% দিতে হয়, ঋণ তহবিলে 10% দিতে হয়। মনে থাকবে? এটা কি বললাম? এটা হচ্ছে সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিলে 15% দিতে হবে, ঠিক আছে। উন্নয়ন তহবিলে 3% দিতে হবে। এই তিনটাই বেশি আসে। আর একটা হচ্ছে ঋণ তহবিলে। তাহলে এখানে বলছে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট দিতে হবে, তার মানে 3% দিতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই যে সংরক্ষিত তহবিলে কত টাকা জমা রাখবে? কুমিল্লায় অবস্থিত বার্ড সমবায় বিপণনী গড়ে তুলে বছরে মুনাফা করেছেন 1 লাখ টাকা। তাহলে আমরা জানি যে সংরক্ষিত তহবিলে মুনাফার 15% দিতে হয়, তাই না? সংরক্ষিত তহবিলে মুনাফার 15%। তাহলে আন্ডা বাচ্চারা আপনারা বলেন 15% কত হয়? 15% মানে হচ্ছে 15,000 টাকা, তাই না? আমরা জানি সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট? 15%। ঋণ তহবিলে 10%, উন্নয়ন তহবিলে 3%। ওকে ওকে ওকে। দেখেন কয়টা প্রশ্ন পারেন, খুব খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, যে প্রশ্ন নিয়ে এসেছি সব খুব গুরুত্বপূর্ণ। সমবায় সমিতির মূল উদ্দেশ্য কোনটি? সমবায় সমিতির মূল উদ্দেশ্য কোনটা বলেন? সমবায় সমিতি হচ্ছে আর্থিক কল্যাণ সাধন করতে চায়। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক কল্যাণ সাধন করা, পরস্পরের আর্থিক কল্যাণ সাধন করা। যারা সমবায়ের একসাথেই, যারা সমবায় সমিতির সাথে কানেক্টেড, তাদের অর্থনৈতিক কল্যাণ সাধন করাই হচ্ছে সমবায়ের মূল উদ্দেশ্য। সমবায় সমিতির মুনাফার কত অংশ উন্নয়ন তহবিলে রাখতে হয়? মাত্রই দেখাইছি, সেটা হচ্ছে উন্নয়ন তহবিলে রাখতে হয় 3%। এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সরকারি অর্থায়নে প্রথম কোনটা করা হয়? সরকারি অর্থায়নে প্রথম কি করা হয় বলেন তো? আগে আয়ের হিসাব করা হয় নাকি ব্যয়ের হিসাব করা হয়? এই যে সরকার যে ব্যবসা বাণিজ্য করে, সরকারি কোন ব্যবসা এটা করে বলেন তো? রাষ্ট্রীয় ব্যবসায়। তো সরকারের ব্যবসাটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো সরকারি অর্থায়নে প্রথম কোনটি নির্ধারণ করা হয়? প্রথমে কিন্তু ব্যয়টা নির্ধারণ করা হয়। আর সেটা যেহেতু রাজার ব্যয় বা সরকারের ব্যয়, কারণ রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে সরকারের ব্যবসায়, তো এটাকে বলা হয় রাজস্ব ব্যয়। সবার আগে রাষ্ট্রীয় ব্যবসায় ব্যয়টা নির্ধারণ করে নিতে হয়, তারপরে আয় কত কি কোথা থেকে হবে সেটা দেখা যাবে। আগে আমার ব্যয়ের খাতগুলো চিহ্নিত করা হয় কোথায়? ইয়াস, সরকারি অর্থায়নে। কারণ মানুষের টাকা নিয়ে কাজ করবা, আগে ব্যয় দেখাইতে হবে, নাহলে টাকা দিব না। ক্লিয়ার? দর্শনা চিনিকল কোন কর্পোরেশনের অধীনে? বুঝতে পেরেছ? দর্শনা চিনিকল কোন কর্পোরেশনের অধীনে? এটা বিএসএফআই, বিএসএফআই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? দর্শনা চিনিকল বিএসএফআইসি, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ। দর্শনা চিনিকল কোন কর্পোরেশনের অধীনে? এটা জিএসটির জন্য গুরুত্বপূর্ণ, বিএসএফআইসি, ঠিক আছে? ঢাকা ওয়াসা কোন ধরনের প্রতিষ্ঠান? ঢাকা ওয়াসা একটা রাষ্ট্রীয় সংগঠন, ঢাকা ওয়াসা, রাইট? কারণ এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবসায়। কারবার আর ব্যবসায় একই কথা। কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন বহির্ভূত, মানে কোনটা রাষ্ট্রীয় ব্যবসায় না? রাষ্ট্রীয় ব্যবসায় বিআরটিসি, বিটিআইবি, রাষ্ট্রীয় ব্যবসায় বিসিক, এই তিনটাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় 9 কোনটা? বিজিএমইএ। রাষ্ট্রীয় ব্যবসায় 9 কোনটা? যে বিজিএমইএ কি হচ্ছে? বস্ত্র ও মানে তৈরি পোশাক নিয়ে কাজ করে, ঠিক আছে?
লাস্টের দিকে চলে এসেছি আমরা, একদম শেষের দিকে। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা কত সালে গঠিত হয়? আমি বলেছি না এই সব সাল তারিখ প্রশ্ন আসে গুচ্ছে, এই প্রশ্ন যেগুলো আমি নিয়ে আসছি এইগুলো বেশি বেশি আসে। ওকে, রসায়ন শিল্প সংস্থা কত সালে গঠিত হয়? 1973 সালে। এটা আমার মতো আমি যেরকম মুখস্থ রাখছি আপনাদেরও মুখস্থ রাখতে হবে। 1973 সালে রসায়ন শিল্প সংস্থা গঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় সংগঠন কোনটা? সবচেয়ে পুরাতন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় কোনটা ছিল? ডাক বিভাগ। হ্যাঁ, মুক্তিযুদ্ধের আগের কাল থেকে ডাক বিভাগ চলে আসছে, তাই না? বাংলাদেশ ডাক বিভাগ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বাংলাদেশে কত সালে পিপিপি, হ্যাঁ পিপিনুর না, বিপিনুর না, ঠিক আছে, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে, বাংলাদেশের কত সালে পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই নীতিটা চালু হয়? ইয়াস, 2010 সালে। সো এই যে সাল তারিখগুলো এইগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। পিপিপি এর পূর্ণরূপটাও আপনাকে জানতে হবে যে পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 2010 সালে এই নীতি কার্যকর হয়েছে, এরকমভাবে মনে রাখতে হবে। আমি বলতেছি এইসব আইন সাল তারিখের জন্য জিএসটি একদম সেরা, এরা দেয় বেশি। কপিরাইট আইনে একজন বই লেখকের অধিকার কতদিন পর্যন্ত সংরক্ষিত থাকে? কপিরাইট আইনে কেউ একটা বই লিখলে সে কত বছর পর্যন্ত সুবিধা পায়? 60 বছর। একটা বই লিখে যদি কপিরাইট করা হয় 60 বছর সেইটা সংরক্ষিত থাকে, আপনাকে জানতে হবে। বিশ্ব মেধা সম্পদ দিবস কত সালে, কত মাসের কত তারিখে? এপ্রিল। এখানে দেওয়া আছে এপ্রিলের, আর আমরা জানবো 26 তারিখ, মনে থাকবে যেটা বলেছিলাম আর কি। এপ্রিলের 26 তারিখে বিশ্ব মেধা সম্পদ দিবস। মেধা সম্পদ কি? দক্ষ জনশক্তি। মেধা সম্পদ কি? দক্ষ জনশক্তি। তাহলে বিশ্ব মেধা সম্পদ দিবস এপ্রিলের কত তারিখে? 26শে এপ্রিল। অনেক সময় কিন্তু এই তারিখটা, এই এপ্রিলটা দেওয়া থাকবে না, আপনাকে বলতে হবে 26শে এপ্রিল, ঠিক আছে, এপ্রিল। ওকে, বাংলাদেশে বিমা ব্যবসায় বিমা আইন কত সালের? সহজ কথায় বিমা আইনও 2010 সালের, এটাও মনে রাখতে হবে, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। বললাম না সাল তারিখের জন্য গুচ্ছ সেরা, আর এই সাল তারিখ এই শেষের দিকের চ্যাপ্টারেই বেশি আছে, তো এখান থেকেই প্রশ্ন আসবে। ব্যবসার আইনগত দিক কোন চ্যাপ্টারে আসি? ব্যবসার আইনগত দিক, যেখানে আলোচনা করা হয়েছে পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, রাইট? তাহলে বিমা আইন 2010 সালের গেল। ট্রেডমার্ক প্রথমে কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়? ট্রেডমার্ক প্রথমে কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়? ট্রেডমার্ক প্রথমে 7 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয় এবং পরে 10 বছরের জন্য নবায়ন করা হয়। দুইটাই মনে রাখতে হবে। ওয়াও, কারা কারা অ্যান্সার করছে দেখি। নীলাই ভুইয়ান, মুনতাহা মারিয়া, জেএসবি সুলতানা, মেহেদি হাসান, মারুফ, সবাই উত্তর করছে, বাহ। ট্রেডমার্ক প্রথমে কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়? ট্রেডমার্ক প্রথমে 7 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয় এবং নবায়ন করা হয়। নবায়ন করা কত বছরের জন্য আবার পাওয়া যায়? 10 বছরের জন্য আবার পাওয়া যায়। নবায়ন করলে 10 বছরের জন্য আবার পাওয়া যায়। ওকে, বর্তমানে বাংলাদেশে প্রচলিত পেটেন্ট মোতাবেক পেটেন্ট সনদের মেয়াদ কত? পেটেন্ট মোতাবেক পেটেন্ট সনদের মেয়াদ কত? 16। আমেরিকায় 17। বাংলাদেশে এটা হচ্ছে 16 বছরের মেয়াদ পেটেন্টের। পেটেন্ট করলে বাংলাদেশে 16 বছরের মেয়াদ পাওয়া যায়, আর আমেরিকায় 17 বছরের মেয়াদ পাওয়া যায়, ঠিক আছে। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনের সংস্থা? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের বলেন? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এটার পূর্ণরূপটা আপনাকে জানতে হবে এবং এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, সেটা আপনাকে জানতে হবে।
নিচের কোনটি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত না? সবকিছু ট্রেডমার্কের অন্তর্ভুক্ত হতে পারলেও মোড়ক কখনো ট্রেডমার্কের অন্তর্ভুক্ত হতে পারবে না। তো মোড়কীকরণ মনে রাখবেন, এই প্রশ্নটা কিন্তু অনেক আসে, শুধু এখানে না, এটা ঢাবিতেও অনেক বেশি আসে, তার মানে এটা জিএসটিতেও আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ডিভি না ডিইউ ভাই। ঠিক আছে, বুঝতে পারছেন? নিচের কোনটি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত না? ট্রেডমার্কের অন্তর্ভুক্ত যে কোনো অক্ষর, যে কোনো লেভেল, যে কোনো প্রতীক হতে পারে, কিন্তু ট্রেডমার্কের অন্তর্ভুক্ত মোড়কীকরণ হতে পারবে না। ওকে, একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে কি বলবে? অবশ্যই সেটা ট্রেডমার্ক। কারণ যখন কারোর নাম বা লোগো সম্পর্কিত একটা সেফটি দেওয়া হচ্ছে, অবশ্যই সেটা পেটেন্ট না, কপিরাইট না, অন্য কিছু না, সেটা শুধুমাত্র ট্রেডমার্ক। ওকে, আইএসও 14000 মানদণ্ডের কয়টি দিক চিহ্নিত করে? এটা তো আপনাকে জানতে হবে। আপনি জানেন আইএসও 14000, ভালো কথা। ঠিক আছে, আইএসও 14000, কিন্তু জিএসটি দেখেন কোথায় আপনাকে হিট করে। কেন 35-এ 35 পাওয়া সম্ভব না? আর কেন সম্ভব? কারণ আপনাকে এই ডিপ থেকে প্রশ্ন, সবাই তো আর আমার এই ক্লাসটা করবে না। এখন এই ক্লাসটা করতেছে 15-20 জনের মতো, তো এই 15-20 জন লাইভ ক্লাস করতেছে। এরপরে মনে করেন এই ক্লাস কয়জনই বা দেখবে? ইউটিউব থেকে কিছু দেখবে, ফেসবুক থেকে কিছু দেখবে, সবাই তো আর আমার এই পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে যাবে না। তো যারা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে যাবে, তারা এই সাল তারিখ সম্মিলিত কিছু প্রশ্ন টাচ পাবে, বা এই ধরনের ক্রিটিক্যাল একদম রুট থেকে যে প্রশ্ন হয় এইগুলো টাচ পাবে, বা জানবে যে এই ধরনের প্রশ্ন আদেও জিএসটিতে হয়। না হলে তারা গিয়ে এমনভাবে রিয়াকশন দিয়ে বলবে, আয় হায় এই প্রশ্ন আবার জিএসটিতে আসে, এটা তো সিলেবাসেই ছিল না। সিলেবাসে ছিল বাবা। আইএসও 14000-এর মানদণ্ড কয়টা চিহ্নিত করছে জানেন? 4টা চিহ্নিত করছিল। এটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, বাট আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যেন পরে আবার দেখতে পারেন। এবং এই ক্লাসটা হয়ে যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে এই আপডেট করা স্লাইডটা ক্যাপশনে দিয়ে দিতে বলবো। ঠিক আছে, আইএসও 14000 মানদণ্ডের কয়টা দিক চিহ্নিত করেছে? 4টা দিক মনে রাখতে হবে। আইএসও 14000 এটা কিসের সাথে সম্পর্কিত? এটা কি রিলেটেড একটা ধারা বা একটা নীতি? কি রিলেটেড? পরিবেশ সংরক্ষণের সাথে খুব বেশি কানেক্টেড, তাই না? ইয়েস। ওকে, ট্রেডমার্ক আইন কত সাল থেকে বাংলাদেশে চালু হয়? এটা কে বলতে পারবে? ট্রেডমার্কের আইন কত সাল থেকে বাংলাদেশে চালু হয়েছিল? ইয়াস, 2009 সাল থেকে। তারপরে এটা বর্ধিত সংবর্ধিত অনেক কিছু হয়েছে। হ্যাঁ, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে? বাংলাদেশে বিএসটিআই কাজ করে মান নিয়ন্ত্রণের জন্য, আর আন্তর্জাতিকভাবে আইএসও কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে আইএসও যেহেতু নাই, তাহলে অ্যান্সার হবে বিএসটিআই। এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এর পূর্ণরূপ কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বেশ গুরুত্বপূর্ণ এটা। সদ্য প্রতিষ্ঠিত বিআরআইসিএস ব্যাংকের সদস্য দেশ নয় কোনটি? এই যে সদ্য প্রতিষ্ঠিত এই ব্যাংকের কয়টা জানেন? এই ব্যাংকের সদস্য দেশ সংখ্যা কয়টা জানেন? 5টি। 5টি কি কি? এই দেশের সদস্য হচ্ছে 5টা। আপনাকে একটু জানতে হবে, এই 5টা হচ্ছে ব্রাজিল। গরিব দেশগুলাই, কানাডা ওর মধ্যে ঢুকবে না, বুঝছেন? আমি বলে দিলাম উত্তর হচ্ছে কানাডা। গরিব গরিব দেশগুলোর মধ্যে ঢুকাই দেন। ভারতও দেন। তারপরে আর 2টা কি হইতে পারে? চীন তো আর একটু মানে গরিব বলবো না, সিভিলাইজড বলবো। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা। তাহলে এই যে ব্যাংকের নতুন একটা ব্যাংক, সেটা হচ্ছে বিআরআইসিএস। এই ব্যাংকের সদস্য 5টা দেশ, সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। তাহলে সদস্য নয় কোনটা? কানাডা, এটা হচ্ছে সদস্য না, অন্তর্ভুক্ত না।
শ্রম ঘন শিল্পের উদাহরণ কোনটি? বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, শ্রম ঘন যেখানে শ্রম অনেক বেশি প্রয়োজন হয়, তৈরি পোশাক, ঠিক আছে? শ্রম ঘন শিল্পের উদাহরণ কোনটা? তৈরি পোশাক। শ্রম ঘন শব্দ শোনার সাথে সাথে আপনি কার কাছে যাবেন? তৈরি পোশাক। শ্রম ঘন শব্দ শুনছেন মানে আপনি তৈরি পোশাকের কাছে যাবেন। এসব ইউনিক পয়েন্টগুলো মনে রাখতে হবে। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বেসরকারি সুযোগ সুবিধা প্রদান করে কে? কোন সংস্থা? মাইডাস, ঠিক আছে, মাইডাস। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বেসরকারি সুবিধা প্রদান করে মাইডাস। মাইডাসের পূর্ণরূপ লিখা সহকারে পিডিএফ থাকবে। হ্যাঁ থাকবে, থাকবে। বাংলাদেশও গরিব, কিন্তু বাংলাদেশে ওই 5টা দেশের মধ্যে এখনো অন্তর্ভুক্ত হয়নি, আস্তে ধীরে হয়তো অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল, এই কারণে অন্তর্ভুক্ত হচ্ছে না, ঠিক আছে? মাইডাসের পূর্ণরূপ আপনাকে জানতে হবে, ঠিক আছে? মাইক্রো ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? মাইডাসের পূর্ণরূপ হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট, তারপরে কি এ দিয়ে অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিস, ঠিক আছে? মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিস। ওকে, পূর্ণরূপটা আপনাকে জানতে হবে। কর অবকাশ কোন ধরনের শিল্প সহায়তা? কর অবকাশ সহজ কথায় কাউকে যখন উৎসাহ বা পরামর্শ দিয়ে হেল্প করা হবে, উদ্যোক্তাকে যখন পরামর্শ দিয়ে হেল্প করা হয় তখন সেটা উদ্দীপনামূলক। যখন টাকা পয়সা দিয়ে হেল্প করা হবে তখন সেটা সংরক্ষণমূলক। কর যখন ছাড় দিতেছে, আপনার মনে করেন আপনার ওই দেশে ঢুকতে গেলে আপনার $1500 দিয়ে ঢুকতে হইতো, এখন এই করটা আপনার পুরোটা দেওয়া লাগবে না, তার মানে আপনার টাকা পয়সা কম দিতে হচ্ছে। তো যেখানে আমার টাকা পয়সা দিয়ে হেল্প করা হয় সেটা হচ্ছে সংরক্ষণমূলক শিল্প সহায়তা, মনে থাকবে। তাহলে কর অবকাশ কোন শিল্পের, কোন ধরনের শিল্প সহায়তা? সংরক্ষণমূলক শিল্প সহায়তা। ব্যবসায়ী সংগঠন ও পরিচালনায় ঝুঁকি গ্রহণ করে কে? অবশ্যই উদ্যোক্তা। যে উদ্যোগ গ্রহণ করে সেই সব ধরনের ঝুঁকি গ্রহণ করে। ওকে, খুব লাস্টের দিকে, খুব শেষের দিকে, খুব শেষের দিকে সবগুলো উত্তর করার চেষ্টা করেন। খুব সহজ সহজ প্রশ্ন। আমরা অলরেডি ব্যবসায়ের আইনগত দিকটা শেষ করে এসেছি, শেষের চ্যাপ্টারগুলোতে চলে এসেছি। কোনটি খাদ্য সংরক্ষণ না? খাদ্য সংরক্ষণ না। ইস্ট হচ্ছে খাদ্য সংরক্ষণ, কাল্টার, ভিনেগার, কিন্তু খাদ্য সংরক্ষণ না। ফরমালিন, ফরমালিন না দিয়ে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ফরমালিন কিন্তু খাদ্য সংরক্ষণ না। ফরমালিন, কার্বাইড এগুলা দিয়ে কিন্তু মানে পাকানো হয় ফলমূল, দীর্ঘদিন যেন ভালো থাকে, এটা মানে ভালো ব্যাপার না, এটা খারাপ আমাদের শরীরের জন্য। এটা খাদ্য সংরক্ষণ হিসেবে ইউজ করলে এটাকে ভেজাল জাতীয় দ্রব্য বা খাদ্য বলা হবে। সো খাদ্য সংরক্ষণ না কোনটা? ফরমালিন খাদ্য সংরক্ষণ না। মেহেদি হাসানের উত্তর হয়েছে, জেএসবি সুলতানার উত্তর হয়েছে। কোন ব্যক্তি সফল উদ্যোক্তার তালিকায় নাই? আচ্ছা, সফল উদ্যোক্তার তালিকায় কোন ব্যক্তি নাই দেখেন তো, কোন ব্যক্তি নাই? আচ্ছা, রণদা প্রসাদ সাহা, যে কিনা ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা। ভারতেশ্বরী, ঠিক আছে, এটা ভারতে অবস্থিত। রণদা প্রসাদ সাহা কেন বিখ্যাত? কারণ উনি ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা। তারপরে ডক্টর হোসনে আরা বেগম কি করছে? টিএমএস প্রতিষ্ঠা করছে, হ্যাঁ, ঠ্যাঙ্গামারা সবুজ সংগঠন আর কি। তারপরে স্যামসন এইচ চৌধুরী কি করছে? স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা। আপনারা যে ওষুধ খান না, স্কোয়ার গ্রুপ, সো এই স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা। তাহলে কোন ব্যক্তি সফলতার তালিকায় নেই? এই 3জন ব্যক্তি যদি তালিকায় থাকে, নেই কে? কায়সার হামিদ। আপনারা আমার মতো আমরা কোনো সফলতার ব্যক্তি হইতে পারি নাই, বুঝছেন? কষ্ট। ব্যবসায়ী উদ্যোগের জনক কে? আপনাকে এটা মনে রাখতে হবে, এই ধরনের উইয়ার্ড প্রশ্ন আসবে জিএসটিতে। ব্যবসায়ী যে উদ্যোগের জনক কেউ আছে, এটা আপনি কি জানতেন? বলেন। ব্যবসায়ী উদ্যোগের জনক হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলন, মনে থাকবে। ব্যবসায় উদ্যোগের জনক, এই ধরনের উইয়ার্ড প্রশ্ন আসবে। ব্যবসায়ের ধরন না কোনটা? না চাইছে, আমরা জানি B2B ধরন, C2B ধরন, হ্যাঁ সব কিছুই ধরন। X2X এটা কোনো ধরন না। P2P হচ্ছে পিয়ার টু পিয়ার, C2C হচ্ছে কাস্টমার টু বিজনেস, B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, ঠিক আছে? এটা P2P মানে পিয়ার টু পিয়ার। X2X কোনো ধরন না। তাহলে 9 চাইছে, 9 উত্তর দিলাম।
বিটকয়েন কি? বিটকয়েন আপনারা যারা গেম টেম খেলেন, আপনারা ওই যে গোল্ডের কয়েন টয়েন পায় না, বিট কয়েনগুলো কি বলেন তো? একটা ডিজিটাল মুদ্রা, ঠিক আছে? ডিজিটাল মুদ্রা। বিটকয়েন কি? ডিজিটাল মুদ্রা। MICR এর পূর্ণরূপ কোনটা? এটা খুব বেশি আসে। এটা কিসের সাথে সম্পর্কিত? চেকের সাথে সম্পর্কিত, বিশেষ করে দাগ কাটা চেকের সাথে সম্পর্কিত। দাগ কাটা চেকের সাথে সম্পর্কিত কে? MICR। MICR এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক, মনে রাখবেন, INK, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, মনে থাকবে। ব্যাংক তার গ্রাহকদের ঋণ সুবিধা, যখন দেখবেন ঋণ সুবিধা দিতেছে, মানে যতটুকু টাকা ছিল তার থেকে বেশি পরিমাণে আপনি উত্তোলন করতে পারবেন। কোন কার্ড দিয়ে? আপনার তো ডেবিট কার্ডে টাকা থাকলে সেই টাকায় উত্তোলন করতে পারবেন, কিন্তু আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনি কিন্তু আপনার ব্যাংকের টাকা না থাকলেও আপনি যত ইচ্ছা তত টাকা তুলতে পারবেন। একটা অ্যামাউন্ট থাকবে, কিন্তু টাকা না থাকলেও আপনি তুলতে পারবেন, বা ঋণ সুবিধা দিয়ে থাকে আপনাকে ক্রেডিট কার্ড, বড় লোকদের কার্ড আর কি। বিক্রয়.com কোন ই বিজনেস পদ্ধতির উদাহরণ? বিক্রয়.com-এ কি করা হয় বলেন তো? বিক্রয়.com-এ একদম কাস্টমার টু কাস্টমারের কাছে প্রোডাক্ট যায়। বিক্রয়.com-এ একটা কাস্টমার মানে পোস্ট করে যে আমি এটা বিক্রয় করব, আর একটা কাস্টমার সেখান থেকে কিনে নেয়। তাহলে যেহেতু কাস্টমার এবং কাস্টমারের মধ্যে লেনদেন হচ্ছে, বেচা কেনা হচ্ছে, তাহলে সেটা C2C, কাস্টমার টু কাস্টমার। ওকে, বিক্রয়.com কোন ই বিজনেস পদ্ধতির উদাহরণ? তাহলে C2C, কাস্টমার টু কাস্টমার। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সর্বপ্রথম চালু করে কোন ব্যাংক? এই যে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, এগুলো সর্বপ্রথম কে চালু করে বলেন তো? ডাচ বাংলা ব্যাংকের DBBL যে অ্যাপটা। তারপরে এটিএম এর পূর্ণরূপ কোনটা? আপনাকে জানতে হবে। এটিএম এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন। ট্রান্সফার না, ঠিক আছে? অটোমেটেড টেলার মেশিন, অটোমেটিক না, হ্যাঁ, অটোমেটেড টেলার মেশিন। পরের প্রশ্ন, যাই না কেন, লাস্ট প্রশ্নের দিকে চলে আসছে, আর দুইটা প্রশ্ন আছে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস কোনটা? বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস আমি বলেছি DBBL, যেহেতু সবার প্রথমে নিয়ে এসেছে, তাহলে কোনটা হবে? DBBL মোবাইল ব্যাংকিং। DBBL মোবাইল ব্যাংকিং হবে, কারণ কি ডাচ বাংলা ব্যাংক সবার প্রথমে 2011 সালে প্রথম ডাচ বাংলা ব্যাংকে এই সেবাটা নিয়ে আসছিল। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইনটি কত সালে প্রণীত হয়? পরিবেশ সংরক্ষণ আইন শোনা মাত্রই আপনি 1995 দিকে যাবেন। পরিবেশ সংরক্ষণ আইন শোনা মাত্রই আপনি কোথায় যাবেন? 1995। লাস্ট প্রশ্ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর লক্ষ্য কয়টি? এটা একটু যদি লিখি, SDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। SDG যদি লিখি তাহলেই আপনি বুঝতে পারবেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? SDG এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এর লক্ষ্যমাত্রা কয়টা? 17টা। এর লক্ষ্যমাত্রা কয়টা? 17টা। এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এর বাংলাই হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তাহলে SDGর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা কিনা এই 17টা লক্ষ্য নিয়ে কাজ করে। মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা থেকে শুরু করে অনেকগুলো নিরাপত্তা বিধান, এই টোটাল 17টা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কাজ করে, যেটার বাংলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর লক্ষ্য কয়টা? 17টা, ঠিক আছে? খুব বেশি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আজকে আমরা আলোচনা করে ফেললাম আমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্রের সাজেশন ক্লাস। সো সাজেশন ক্লাসে আমরা আলোচনা করেছি জিএসটির প্রশ্ন প্যাটার্ন একটু ভিন্ন হয়ে থাকে, কেমন হয়ে থাকে। আজকে ম্যানেজমেন্ট প্রথম পত্রের আমরা সাজেশন ক্লাস নিয়েছি। ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস খুব দ্রুত আপনাদের চলে আসবে, আপনাদের যে কোনো কেউ আর কি ক্লাসটা নেবেন। আর হচ্ছে আজকের ক্লাসটি কেমন লেগেছে, আজকের যে ম্যানেজমেন্টের সাজেশন ক্লাস, এটা আপনারা জানাইতে পারেন। মানে এখান থেকে কি নতুন কোনো ইনফরমেশন পেয়েছেন কিনা, বা জিএসটিতে ক্র্যাক করা আপনার পক্ষে সম্ভব কিনা,
বা জিএসটিতে ভালো করতে হলে কি খুব বেশি কষ্ট করতে হয়? আমি বলেছি জিএসটি আপনার এখন টার্গেট, আপনি বিগত 5 বছরের কোশ্চেনগুলো একটু সলভ করেন, দেখবেন এই যে সাল তারিখগুলো যেগুলো আসবে না, এগুলোই আসবে ঘুরে ফিরে, এর বাইরে খুব একটা জিএসটিআই কোশ্চেন করে না। হ্যাঁ, জিএসটি যে কোশ্চেনগুলো করে মোস্ট অফ দ্য আমি এখানে নিয়ে আসছি টেনে টেনে, ফার্স্ট পেপারের এর বাইরে কোশ্চেন ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা নেই। তো যারা এই পিডিএফটা চান, এই ক্লাসটা এখন শেষ হবে, 5 মিনিট পরে ক্যাপশনে এসে এই আপডেটেড পিডিএফ যা যা লিখেছি, যা যা নোট করে দিয়েছি, সঠিক উত্তরে টিক দেওয়া, এই সব সহ পিডিএফটা পেয়ে যাবেন ক্যাপশনে। এবং আপনার টাইমলাইনে যদি শেয়ার করা থাকে তাহলে বারবার ভিডিওটা দেখতে পারবেন, যে এমসিকিউতে সমস্যা সেটা আলোচনা করেছি সেটা আবার টেনে টেনে দেখতে পারবেন, কারণ এটা ইউটিউবেও থাকবে, এটা ফেসবুকেও থাকবে, এটা সারা জীবনই থেকে যাবে ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ক্লাসটি কেমন হয়েছে, এটা আমাদের পাবলিক একটা গ্রুপ আছে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা বিপি, এই গ্রুপটাতে জানাতে পারেন আপনারা এই ক্লাসটিতে থেকে একটু হলেও উপকৃত হয়েছেন কিনা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পাবলিকিয়ান হওয়ার এই শেষ যাত্রায় আপনাদের পাশে থাকতে পেরে আমিও খুব বেশি ব্লেসিংস ফিল করছি অ্যান্ড আপনাদের পাশে এভাবেই থেকে যেতে চাই। সো আপনারাও আমাকে রাখেন যাতে করে আমি থাকতে পারি। আর রাখবেন কীভাবে, এই যে একটু রিপ্লাই করবেন যে হ্যাঁ আপনার ক্লাস ভালো লাগছে কি খারাপ লাগছে, এটা একটু গ্রুপে জানাবেন যে আপু এই জায়গাটা ভালো লাগছে অনেক, এই জায়গাটা খারাপ লাগছে অনেক, সো এগুলো জানাবেন। হ্যাঁ, তো চেষ্টা করেছি আমি আমার সাধ্য মতো, আরও চেষ্টা করে যাব। তো সবাই ভালো থাকেন অ্যান্ড পড়তে থাকেন, পিডিএফটা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।